ওকে, আমাদের লাস্ট ক্লাসে আমরা একটা ভিডিও দেখে শেষ করছিলাম। সেটা ছিল হচ্ছে ওই প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মধ্যে মেইনলি বেনজিনের যে হাইড্রোজেনগুলা থাকে, সেই বেনজিনের হাইড্রোজেনগুলা প্রতিস্থাপন হবে কোনো একটা মূলক দিয়ে। সেই জায়গায় অন্য আরেকটা মূলক এসে বসবে, কিন্তু এই ক্ষেত্রে বেনজিনের চক্রটা ঠিকঠাক থাকবে। আমরা একটা ভিডিও দেখছিলাম যে প্রথমে চক্রটা ভেঙে যায়, বাট পরে আবার চক্রটা ঠিকঠাক হয়ে যায়। তো এই বিক্রিয়াটাকে আমরা বলছিলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার আগে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপনও দেখছিলাম। সরি, নিউক্লিওফিলিক ওই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে নিউক্লিওফিলিক জুত ছিল বা সংযোজন ছিল। তো আমরা আজকে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আগের দিন যেটা দেখাইছি সেটাকেই অ্যাকচুয়ালি লিখবো কিভাবে পরীক্ষায় সেটা, প্লাস এর সাথে যদি সুযোগ হয় তাহলে আজকে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপনে যাব। জানি না অতদূর যাওয়া পসিবল হবে কিনা। তো আমি শুরু করি। তো আমাদের টপিক ওই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটাই আমরা দেখতেছি আবার। জাস্ট আগের দিনের জিনিসটাকে এখন লিখবো কিভাবে সেই জিনিসটা দেখাবো আর কি। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই ক্ষেত্রে একটা ইলেকট্রোফাইল দিয়ে বিক্রিয়া শুরু হবে এরকম কথা ছিল। তো আমরা এই বিক্রিয়াগুলার এক এক টাইপের হইতে পারে। যে যদি ক্লোরিন দিয়ে বা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করি তাহলে সেটার নাম হবে হ্যালোজিনেশন। যদি অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপন করি তাহলে হবে অ্যালকাইলেশন। আমরা ওই বেনজিনের বিক্রিয়া এগুলা পড়ে আসছিলাম। সো ফার্স্টে আমি হ্যালোজিনেশনটা দিয়ে শুরু করতেছি। আই মিন আগের দিন যেটা ভিডিও দেখছিলাম সেই বিক্রিয়াটাকে আমি দিয়ে শুরু করতেছি। এক নাম্বার হচ্ছে হ্যালোজিনেশন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালোজিনেশন সেই আগের দিনেরটাই, আগের দিন যে বিক্রিয়াটা দেখছি সেটাকেই লিখবো। তো আগের দিনের বিক্রিয়াটায় যেটা হয়েছিল, এরকম একটা বেনজিন ছিল। এই বেনজিনের ৬টা হাইড্রোজেন থাকে, তো যে কোনো একটা হাইড্রোজেনকে আমরা বাইরে বের করে লিখবো আর কি। তো সেই ক্ষেত্রে আমি এই হাইড্রোজেনটাকে বাইরে দেখাইলাম আর কি, বন্ড দিয়ে দেখাইলাম। এই হাইড্রোজেনটাকে সরাবো, এখানে ৬টা হাইড্রোজেন আছে। তো এটার সাথে আমি এবার হ্যালোজিনেশন, তার মানে হ্যালোজেন যোগ করব। সো ক্লোরিন যোগ করব। ধর আগের দিন বিক্রিয়াটায় ক্লোরিন ছিল, সো এখানে Cl2 এটা যোগ করব। তো এখানে একটা প্রভাবক দেওয়া দরকার ছিল। তো আমরা ওই ইসের মধ্যে, ওই ভিডিওর মধ্যে দেখছিলাম এই FeCl3 ফেরিক ক্লোরাইড। তো এখানেও সেটাই নিলাম। AlCl3 নেওয়া যায়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডও নেওয়া যায়। তো এখানে কি অবস্থাটা হবে, যে এই যে Cl2, এই একটা H আর Cl চলে যাবে, এই H আর Clটা HCl আকারে চলে আসবে, আর আরেকটা ওই Clটা ওই H এর জায়গায় বসে যাবে। এরকম কাহিনীটা হবে, সরি, ক্লোরোবেনজিন তৈরি হবে। তো এই বিক্রিয়াটাকে এখন ধাপে ধাপে ৩টা ভাবে দেখাবো আমরা। এটা ৩টা ধাপে ঘটে। তো এই বিক্রিয়াটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তার মানে একটা ইলেকট্রোফাইল প্রথমে উৎপন্ন হবে। আমরা আগের দিন বিক্রিয়ায় দেখছিলাম ফার্স্টে ক্লোরিন আর এটার মধ্যে বিক্রিয়া হয়। তো আমরা ধাপে ধাপে আসি যে এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। তো আমরা আজকে বিক্রিয়া কৌশলটা দেখবো, এই বিক্রিয়ার কৌশল। হুম। আ, তো বিক্রিয়া কৌশল, প্রথম ধাপ ৩টা ধাপে হয়। প্রথম ধাপে ওই ক্লোরিন আর FeCl3 এটা বিক্রিয়া করছিল। কি উৎপন্ন হয়েছিল, FeCl3 এর সাথে একটা ক্লোরিন যুক্ত হয়ে গেছিল। মানে ক্লোরিনটা মেইনলি ওখানে সন্নিবেশ বন্ধন দিয়ে যুক্ত হয়, কারণ এই আয়রনের বাইরে এক জোড়া ইলেকট্রন নেওয়ার মতো অবস্থা আছে। আবার ক্লোরিনের আমরা জানি এক জোড়া ইলেকট্রন আছে Cl পরমাণুর। তো একটা ক্লোরিন এটার সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে এরকম কিছু একটা আসছে, FeCl4 মাইনাস সাথে একটা ক্লোরিন থেকে গেছে, সেটা হচ্ছে Cl প্লাস। এরকম ফার্স্টে বিক্রিয়াটা হবে। FeCl4 মাইনাস আর হচ্ছে Cl প্লাস। এই যে এখানে Cl প্লাস পোর্শনটা আসলো,
এইটাই হচ্ছে ইলেকট্রোফাইল, কারণ ওর পজিটিভ চার্জ আছে। তাহলে এবার ও গিয়ে বেঞ্জিনটাকে অ্যাটাক করবে। বেঞ্জিনের যে চক্রের মধ্যে ইলেকট্রন ঘুরতেছিল, ওর ইলেকট্রন দরকার, সে সেখানে যাবে। ইলেকট্রোফাইলের কাজই হচ্ছে কোনো একটা যৌগ থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করা বা ইলেকট্রন নেওয়া। তো এখন কথা হচ্ছে এইখানে আমরা চাইলে এই ধাপটাকে উভমুখী সাইন দিয়েও দেখাইতে পারি। এটা ধীরে ঘটে আর কি। ওকে, কারণ এই দুইটা যৌগ স্টেবল, সহজে বিক্রিয়া করতে চায় না। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তারপরের ধাপ, পরের ধাপে কি হয়েছিল, ওই ক্লোরিনটা বেঞ্জিনের যে চক্রের মধ্যে যে ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রনটাকে সে নিবে। তো নেওয়ার জন্য, সেই ইলেকট্রন নেওয়ার জন্য যে কোনো একটা কার্বনের উপরে, কার্বনের কাছাকাছি আসবে। তো ধর এখানে হাইড্রোজেন আছে, যে কোনো একটা দিকে আমি হাইড্রোজেন দেখাচ্ছি। আচ্ছা, এই দিক থেকে দেখাচ্ছি। এখানে হাইড্রোজেনটা ছিল, এটা হচ্ছে সেই সিএল প্লাসটা। তো এই সিএল প্লাসটা এসে কি করবে, ইলেকট্রন নিবে। কার কাছ থেকে নিবে, এই চক্র থেকে ইলেকট্রন নিবে। তো চক্র থেকে ইলেকট্রন যে নিবে, সেখান থেকে নিবে না, অ্যাকচুয়ালি এই কার্বনটার উপরে এসে তারপরে আমরা দেখছিলাম আগের দিন যে এইখান থেকে ইলেকট্রন নিয়ে কার্বনটার সাথে বন্ধন করে। তার মানে এটাকে আমরা এভাবে দেখাবো যে সেই চক্রটা থেকে ইলেকট্রনটা টেনে নিচ্ছে। চক্রটা থেকে ইলেকট্রন যে টেনে নিচ্ছে, আমরা অ্যারো দিব এখানে একটা, যে এইখান থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে সে, এইরকম একটা, এভাবে দেখাবো যে এই চক্র থেকে সেই ইলেকট্রনটা আনতেছে। এই যে কর্নার দিয়ে দেখাইছি আমি, এই কর্নার যদি হাইড্রোজেনটাকে এখানে দেখাইতাম এই কর্নার দিয়ে দেখাইতাম, হাইড্রোজেনটাকে যদি এখানে দেখাইতাম এই কর্নার দিয়ে দেখাবো, মানে হাইড্রোজেনটাকে যেখানে দেখাচ্ছি সেই কর্নার দিয়ে সে কোনো একটা কার্বনের উপরে আসবে। তো বইয়ের মধ্যে প্রিন্টিং এর কারণে চিত্রের মধ্যে ধর এখানে এখানেও দেওয়া থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি উচিত হচ্ছে যে কোনো একটা কর্নার দিয়ে। ওকে, তাহলে এই সিএল প্লাসটা এসে এই চক্র থেকে ইলেকট্রন নিয়ে এখানে একটা বন্ধন করে, মানে এরকম আমরা ভিডিওতে দেখছিলাম, এরকম হয়েছিল। তো ধর এই হাইড্রোজেনটা ওখানে আছে, হাইড্রোজেনটা এখনো যায় নাই, সিএল প্লাসটা ইলেকট্রনটা নিয়ে বন্ধন করে ফেলছে। কিন্তু এই চক্রটা এবার কিন্তু ভেঙে গেছে, এবং আমরা ওখানে দেখছিলাম চক্রটা ভাঙার পর ওখানে একটা প্লাস চার্জ একবার এখান থেকে এখান থেকে এভাবে মুভ করতেছিল। তার মানে ওইটাকে আমরা এভাবে দেখাবো, এই যে চক্র ভেঙে গেছে, এ প্লাস চার্জ, এর মানে হচ্ছে এখানে প্লাস চার্জটা মুভ করতেছে, এভাবে দেখাবো। তো এটা একটা কার্বোক্যাটায়ন হয়ে গেছে, কারণ এখানে যে প্লাস চার্জটা মুভ করতেছিল ওটা কিন্তু কার্বনের উপরে মুভ করতেছিল, এবং কার্বনটা তখন পজিটিভ চার্জে ছিল, এরকম একটা অবস্থা ছিল। আশা করি আগের দিনের ভিডিওটা মনে আছে। তো এইটাকে আমরা বলছিলাম যে এই জিনিসটার নাম তখন, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স, বা ওই যে কার্বোক্যাটায়ন এভাবেও বলা যেতে পারে, সিগমা কমপ্লেক্স বা অন্তর্বর্তী চাক্রিক আহ, ওই কার্বনিয়াম আয়ন এভাবেও বলা যায়। তো এটা গেল দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের পরে কি হয়েছিল, প্রথমে এই কার্বনটা পজিটিভ হয়ে গেছিল, পরে এই কার্বনটা এখান থেকে দ্বিবন্ধন টান দিছিল, আহ, এরপর এইটা পজিটিভ হয়ে গেছিল। এর ইলেকট্রন দরকার ছিল, এখানে যেহেতু দ্বিবন্ধন নাই, ও কি করবে, এই হাইড্রোজেনটা থেকে ইলেকট্রনটা নিয়ে নিবে। পরে ওই হাইড্রোজেনটা চলে গেছিল। তো লাস্টের 3 নাম্বার ধাপটা আমি এখানে লিখতেছি, হ্যাঁ, তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হবে, এই যে এইটা এতক্ষণ পর্যন্ত কোনো কাজ করে নাই, বা এই দৃশ্যমান হয় নাই আর কি এতক্ষণ পর্যন্ত। এখন সে আসবে, এসে প্রভাবক যেহেতু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সেই কাজটাই এবার হবে। এটা তো একটা আনস্টেবল যৌগ, HCl, ওর কিন্তু স্টেবল হওয়া লাগবে। তাহলে ও কি করবে, FeCl4- এই হাইড্রোজেনটা এখানে ইলেকট্রন দিয়ে দিবে এই চক্রের মধ্যে। এই অ্যারোটাকে এই যে এইখানে যে অ্যারোটা দেখাবো, এটাকে এই ভেতর পর্যন্ত নিয়ে আসবো। ওকে, এই চক্রের মধ্যে ইলেকট্রন দিয়ে দিবে, আর এই হাইড্রোজেন নিজে এর সাথে চলে আসবে। ওকে, এখান থেকে বেরোয় আসবে। তাহলে ফাইনালি যে যৌগটা আমরা পাচ্ছি, সেটা দেখতে এরকম। এই চক্র আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে, এখানে সিএলটা আছে, আর এই এইচটা, এই যে এখানে FeCl4, ওই FeCl4 তো আগে এই FeCl3 ছিল, সাথে এই সিএলটা এসে বসছিল, ওখান থেকে একটা সিএল নিয়ে নিবে। তার মানে ওই
HCl পাবো, আর সাথে ওই যে FeCl3 যেটা বিক্রিয়ার শুরুতে প্রভাবক আকারে ছিল সেটা আবার বিক্রিয়ার শেষে ফেরত আসবে। এই হচ্ছে 3 নাম্বার ধাপের বিক্রিয়া। বুঝছিস? আগের দিন যা যা ভিডিওতে দেখাইছি আমি সেটাকেই লিখলাম। তুই একবার লিখলে জিনিসটা হয়ে যাবে, কঠিন কিছু না, কিন্তু খেয়াল রাখা লাগবে এই যে অ্যারোগুলা ঠিকঠাক মতো দিচ্ছিস কিনা। ওকে, আরো কয়েকটা দেখাচ্ছি, এগুলা পরীক্ষায় আসবেই মাস্ট। এটা হচ্ছে ইসের জন্য ছিল, হ্যালোজিনেশনের জন্য। তো এটা ক্লোরিন দিয়ে দেখানো যেতে পারে, ব্রোমিন দিয়েও দেখানো যেতে পারে। এখানে FeCl3 না দিয়ে আমরা AlCl3 দিয়েও ইউজ করতে পারি, তখন এখানে AlCl4 মাইনাস হবে, একই ব্যাপার। তো আমি এরকম আরেকটা দেখাচ্ছি। তো সেকেন্ডটা হচ্ছে নাইট্রেশন। ওকে, এখানে প্রভাবকটা না দিলে কি হইতো? প্রভাবক না দিলে ওই যে এই যে এটা পাইতাম না, ইলেকট্রোফাইল যেটা সেটা পাইতাম না। ইলেকট্রোফাইলটা উৎপন্ন করার জন্য আমাদের প্রভাবকটা দেওয়া লাগছে। এখন আরেকটা ব্যাপার, আচ্ছা ওটা পরে আসতেছি। তো এইবার আমাদের পরের যে ধাপটা সেটা হচ্ছে পরের যে এই একই টাইপের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আরো কয়েকটা টাইপের হয় বিক্রিয়া। আই মিন আমরা বেঞ্জিনের যে বিক্রিয়া পড়ছিলাম তখন দেখছিলাম। তো এরকম আরেকটা হচ্ছে নাইট্রেশন, যে এবার হাইড্রোজেন সরে গিয়ে ওখানে একটা নাইট্রো মূলক এসে বসবে। একটা পারলে বাকিগুলা সবই পারা যায় একই রকম। তো নাইট্রেশনের মেইন বিক্রিয়াটা ছিল এরকম যে এইখানে একটা, এটা হচ্ছে বেঞ্জিন, এটার সাথে আমরা নাইট্রোমূলক বসাবো মানে NO2। তো সেটার জন্য আমাদের নাইট্রিক অ্যাসিড দেওয়া লাগবে। তো নাইট্রিক অ্যাসিডটাকে আমি এভাবে লিখতেছি OHNO2, এই যে HNO3 এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ। আর এটার সাথে আমি প্রভাবক হিসাবে গাঢ় H2SO4 দেওয়া লাগবে। এটা দিলে এই H আর OH এটা চলে যাবে পানি আকারে, আর সাথে এখানে NO2টা এসে বসবে, নাইট্রোবেনজিন পাবো। তো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখন এইটা কিভাবে ঘটে সেটাও আবার ওই 3 ধাপে আমরা দেখবো এবার। তো আবারও এখানে প্রভাবক হিসেবে দেওয়া হয়েছে হচ্ছে H2SO4। তার মানে H2SO4 কি কাজ করবে? নাইট্রিক অ্যাসিডটার সাথে বিক্রিয়া করে ফার্স্টে ওই নাইট্রো আই মিন ইলেকট্রোফাইলটা তৈরি করে দিবে। তো ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জযুক্ত একটা স্পিসিস তৈরি করে দিবে। তো সেটাই ফার্স্টে লিখতেছি যে H2SO4 আর HNO3 এই দুইটা ফার্স্টে বিক্রিয়া করে এটাকে আমরা উভমুখী বিক্রিয়া হিসেবে দেখাইতে পারি। ধর ওই সরাসরি লিখলে আমি নিচে আসছি দেখে এরকম হয়ে গেল চিহ্নটা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের যেটা উৎপন্ন হবে H3O প্লাস, সাথে হবে NO2 প্লাস, আর সাথে হবে HSO4 মাইনাস। কিভাবে আসলে আমি বলতেছি। তো এইখানে আহ একটু সমতা করার জন্য 2 অণু দেওয়া লাগবে। আমাদের এই যে NO2 প্লাস যেটা গিয়ে বসবে, যেটা গিয়ে ওই বেঞ্জিনের চক্রটাকে অ্যাটাক করবে, সেটাই হচ্ছে এই ইলেকট্রোফাইলটা তৈরি করে দিচ্ছে H2SO4। তো এখন এই বিক্রিয়াটা কিভাবে হলো এটা দেখাচ্ছি, এটা পরীক্ষায় কিন্তু আমাদের দেখাইতে হবে না, তো আমি একটু দেখাচ্ছি। আমরা এভাবে H2SO4 কে এভাবে লিখতে পারি, HSO4 মাইনাস, সরি মাইনাস লেখার দরকার নেই, এইচ এসও ফোর এভাবে লিখলাম, বা HSO4H, বা এটাকে HSO4 লেখাও যায়, সমস্যা নাই। আর ইয়াটাকে এই সরি নাইট্রিক অ্যাসিডটাকে এভাবে লিখলাম OH NO2, OH
NO2। এটা কিন্তু আমি দেখাচ্ছি যে এই জিনিসটা কিভাবে হয়েছে। এখানে যে ব্যাপারটা হয়েছে, এই H আর OH এটা মিলে ফার্স্টে পানি আকারে বের হয়ে গেছে। ওকে, এই যে এখানে যে H3O প্লাস সেটার H2O পার্টটা এইটুক। ওকে, তো পানি আবার ওই যে অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া দেয় অ্যাসিড H প্লাস ছাড়তে পারে। তো এখন এটা NO2 প্লাস হয়ে গেছে, এই যে NO2 প্লাস, এই H2Oটা পানি কিন্তু অ্যাসিড হিসাবেও কাজ করতে পারে, ক্ষার হিসাবেও কাজ করতে পারে, তার দুইটা ধর্মই আছে। তার সে কার সাথে আছে তার উপরে ডিপেন্ড করবে, মানে তার তুলনায় কোনো শক্তিশালী অ্যাসিড থাকলে সে তখন ক্ষার হিসেবে কাজ করবে। তো এই H2Oটা এবার ক্ষার হিসেবে কাজ করবে কারণ ওই পাত্রের মধ্যে অ্যাসিড আছে। তো এই পাত্রের মধ্যে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডের H প্লাসটা, এই অ্যাসিডটা H প্লাসটা এই পানিটাকে দিয়ে দিবে, তাহলে এই পুরাটা হয়ে যাবে H3O প্লাস। ওকে, তাহলে এরকম একটা হয়ে গেছে H2O আর এই H প্লাস, এইটা মিলে H3O প্লাস হয়ে গেছে, হাইড্রোনিয়াম আয়ন হয়েছে। এটুকু হচ্ছে NO2, এটা মিলে NO2 প্লাস। আর এই যে SO4H মানে এটা HSO4 মাইনাস। এটুকু সবাই বুঝছিস কিনা? না বুঝলে আবার বলবো। কথা বুঝি নাই, আবার বল একটু। আগের বার দুইটা যোগ পাইছিলাম, এবার কেন তিনটা পাইলাম? ওর কোশ্চেনটা এইটা। আচ্ছা, সেটাই আমি বলতেছি যে ফার্স্টে আমরা এটাই আশা করতে পারি যে এরকম হওয়ার কথা, H আর OH মিলে পানি হওয়ার কথা, H2O আসার কথা, আর NO2 প্লাস হওয়ার কথা, আর হচ্ছে HSO4 এটুকু হওয়ার কথা, তাই তো? এটাই তো আশা করি। আহ তো এখনো তো সেই ব্যাপারটাই হইছে, কিন্তু কথা হচ্ছে H2Oটা সেটা এখানে H2 আকারে থাকতে পারতেছে না, কারণ ওর দুইটাই ধর্ম আছে। সেটা হচ্ছে সে অ্যাসিড ধর্মও দেখাইতে পারে, পানি ধর্মও দেখা সরি ওই ক্ষারের ধর্মও দেখাইতে পারে, উভধর্মী একটা পদার্থ। তো ও আছে একটা পাত্রের মধ্যে যেখানে অ্যাসিড আছে, তাহলে সে অবশ্যই, এবং সেই অ্যাসিডটা তার চেয়ে শক্তিশালী, তখন সে নিজে ক্ষার হিসেবে কাজ করবে। তার চেয়ে শক্তিশালী কোনো অ্যাসিড উপস্থিত থাকলে তখন পানি ক্ষার হিসেবে কাজ করে। তো ওই অ্যাসিডটা অ্যাসিড H প্লাস দিয়ে দিছে, মানে অ্যাসিডের ধর্ম কি H প্লাস ত্যাগ করা। তো এই পানিকে H প্লাস দিয়ে দিছে এবং পানি তখন সেই H প্লাসটা গ্রহণ করে নিজে ক্ষার হিসেবে আচরণ করছে, সে বাধ্য হয়েছে এভাবে থাকতে। বুঝছিস এবার? ওকে, আচ্ছা, তাহলে এটা প্রথম ধাপ। আমাদের পরীক্ষায় এটা দেখা লাগবে না, আমরা কষ্ট করে একটু, যদি কারো মনে রাখতে কষ্ট হয় একটু মুখস্থ করে ফেলবি। আচ্ছা, এটা গেল প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপে আক্রমণ করতে যাবে ওই বেঞ্জিনের চক্রটাকে, সেটা এই NO2 এটাই গিয়ে বসবে। ওকে, তো এখন কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এখানে তো H3O প্লাসও আছে, তাহলে ও যাচ্ছে না কেন? ইসের মধ্যে এই ইলেকট্রোফাইল গুলার মধ্যে যে সক্রিয়তা বা ইলেকট্রোফাইল গুলার যে পাওয়ার, তার মধ্যে H3O হচ্ছে NO2 প্লাসের পাওয়ারটা বেশি। তো NO2 প্লাসটা যাবে ওখানে, তো গিয়ে সেকেন্ড ধাপ, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে হচ্ছে এই আগেরটার মতোই, যে বেঞ্জিনের এই হাইড্রোজেনটা জায়গায়, মানে হাইড্রোজেনটার ওইখানে NO2 প্লাসটা ওখান থেকে এসে ইলেকট্রন নিবে। তাহলে আমি আবারও এই যে এখান থেকে অ্যারো দিচ্ছি, তাহলে NO2 প্লাসটা এসে এখানে এই চক্র থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে ওখানে একটা বন্ধন করে ফেলবে, মানে আবার ওই অবস্থা। এই চক্রটা ভেঙে যাবে, এখানে H আসে থাকবে, NO2 প্লাস ছিল সেই ইলেকট্রন নিয়ে বন্ধন করে এই যে প্লাস চার্জটা চলে গেছে তার। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে সেই সিগমা কমপ্লেক্স। চাইলে এখানে লিখে দিতে পারিস যে এই ধাপটা খুব স্লোলি হয়, স্লো স্টেপ। আচ্ছা, এবার আসি লাস্টেরটা। এখন এটা হওয়ার পরে সে স্টেবল হইতে চাইবে, মানে পরের ধাপটা, লাস্টের ধাপটা সবসময় দ্রুত হয়, এটা আর এটা স্লো হয়, উভমুখী ধাপ স্লো, এটাও স্লো। লাস্টের যে ধাপটা সেটা হচ্ছে তৃতীয় ধাপ, যেটা উম, তৃতীয় ধাপ। তো এবার এটার সাথে এই এসে বসবে কে, ওই এই জায়গা থেকে এইচটা চলে যাবে। এইচটা যাবে কার সাথে? এই HSO4 এর সাথে। তো এইবার লাস্টের ধাপে
3 নাম্বার ধাপে আমরা যে বিক্রিয়াটা লিখতেছি সেটা হচ্ছে, সরি, এই যে যেটা উৎপন্ন হয়েছে ওটাই HNO2, এটার কাছে আবার আসছে HSO4 মাইনাস, যেটা এখানে ছিল 2 অণু ছিল, 1 অণু আসছে আর কি। তো এইটা এসে এই হাইড্রোজেন এই জায়গায় আবার চক্রের মধ্যে ইলেকট্রন দিয়ে যাবে যাতে চক্রটা ফিল আপ হয়ে যায়, আর H নিজে চলে যাবে এটার সাথে। তাইলে এরকম কিছু একটা আসতেছে, H2SO4, মানে বিক্রিয়া শেষে আবার প্রভাবক যে ফিরে আসে সেটা ফিরে আসলো, আর একই সাথে প্লাস এই H, এই জায়গাটায় NO2 চলে আসলো। ওকে, H2SO4 আর নাইট্রোবেনজিন পাইলাম, আর সাথে এখানে যে H2O সেটা তো আগেই উৎপন্ন হয়ে আছে বিক্রিয়ায়। এই বিক্রিয়ায় যে H2O টা উৎপন্ন হবে, আমরা তো নর্মাল যখন প্রথমে বিক্রিয়া লিখছিলাম সাথে কিন্তু এই নাইট্রোবেনজিনের সাথে H2O লিখে রাখছিলাম। H2O টা কিন্তু আসলে এভাবেই থাকবে, কারণ H2O টা আছে এমন একটা পাত্রের মধ্যে যেখানে অলরেডি H2SO4 আছে। সো ওই বিক্রিয়ার মধ্যে আমরা যখন লিখতেছি, প্রথম বিক্রিয়ায় যে আমি লিখছিলাম বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড, H2SO4টাকে উৎপাদের সরি ওই ইসের উপরে লিখছিলাম, অ্যারোর উপরে লিখছিলাম প্রভাবক হিসেবে, সাথে লিখছিলাম নাইট্রোবেনজিন প্লাস পানি। তো এই পানিটা যে H3O প্লাস আকারে আছে, ওটা আমি ওই প্রথম বিক্রিয়ায় দেখাই নাই, এজন্য দেখাই নাই কারণ আমি তখন প্রভাবকটাকে ওই অ্যারোর উপরে লিখে দিছিলাম। মানে আমরা বলছিলাম যে অ্যারোর উপরে প্রভাবক লিখলে সেটাকে আর ওই সাইডে ব্যালেন্স করার দরকার পড়ে না, বা অ্যারোর উপরে কোনো যৌগকে লিখলে ওই সাইডে আর সেটাকে আনার দরকার পড়ে না। বাট যেহেতু পাত্রের মধ্যে অ্যাসিড আছে, কারণ আমি যখন এই বেনজিন আর নাইট্রিক অ্যাসিড আর সাথে H2SO4 অ্যাড করতেছি, যে পানিটা উৎপন্ন হচ্ছে সে পানি আকারে নাই, সে কিন্তু এভাবেই আছে। তাহলে লাস্টে আমরা এই যে নাইট্রোবেনজিন পাইলাম আর সাথে পানি আসছে, সেই পানি তো প্রথম ধাপেই আসছে, সেই পানিটা H3O প্লাস আকারে আছে, কিন্তু আমরা পরীক্ষায় সেটাকে H2 আকারেই দেখাচ্ছি যখন পুরা বিক্রিয়া লিখতেছি। ওকে, বোঝা গেছে এইটুক, আগেরটার মতোই দুইবার লিখলে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, মানে মনে থাকবে। দুইবার লিখে যদি না হয় 3বার লেখা লাগবে, মানে সহজ কথা এটাকে তোর মুখস্থ করাই লাগবে বা মনে রাখাই লাগবে। বুঝে মনে রাখতে পারলে বেটার, তাহলে ভুলবি না, বা কি হইলো লজিক্যালি জিনিসগুলো বোঝা যাবে, আর তাতে চিহ্ন ভুল হওয়ার স্কোপ নাই। আচ্ছা, লাস্টের ধাপটা সবসময় দ্রুত হয়, ওকে, তো ওটা একটু লিখে দিতে পারিস, বা না লিখলেও সমস্যা নাই, লাস্টের ধাপটা সবসময় ফাস্ট হবে। তো এবার আসি, কারণ এই যৌগটা যখন এই যে আনস্টেবল অবস্থায় আছে সে তাড়াতাড়ি স্টেবল হওয়ার চেষ্টা করবে, এজন্য এই ধাপটা খুব দ্রুত হয়। আচ্ছা, এইবার এরকম আরেকটা একই টাইপের বিক্রিয়া, কিন্তু প্রথম ধাপটা খালি একটু চেঞ্জ হচ্ছে। এইবার 3 নম্বরে দেখাচ্ছি, এগুলো সবই কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এবার দেখাচ্ছি হচ্ছে সালফোনেশন। সালফোনেশন সালফোনেশন তার মানে এবার আমরা ওই ইসে বেনজিন বলয়ের সাথে সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত করব আর কি। তো এই বেনজিন হাইড্রোজেন এর সাথে যদি আমরা H2SO4 দেই, তো H2SO4টাকে এভাবে লেখা যায় OHSO3H, এভাবে লেখা যায়। H2SO4 কে একটু আগে কিন্তু আমি এভাবে লিখছি HSO4H। আই মিন যখন যেভাবে বিক্রিয়া দেখাইলে সুবিধা হবে বোঝার জন্য আমি ওভাবে লিখতেছি ভেঙে। তো এই ক্ষেত্রে H আর OH মিলে H2O হবে, আর এখানে আর আলাদা করে প্রভাবক লাগবে না, কারণ H2SO4 এরই আরেকটা অণু প্রভাবক হিসেবে কাজ করবে এখানে। তো এখানে একটু তাপমাত্রা দেওয়া লাগবে 100°C, আর এটা কিন্তু গাঢ় H2SO4। তোরা নোট করার সময় আমি যে বলতে গিয়ে অনেক কিছু মিস করে ফেলি, আই মিন তাড়াতাড়ি বলতে গিয়ে, তো ওগুলা একটু বই থেকে লেখার সময় কোথাও যদি এরকম গাঢ় বা তাপমাত্রা না লিখি, একই সাথে ধর উভমুখী সাইন দিতে আমার যদি ভুল হয়ে যায়, যদি তোরাই খেয়াল করিস তাহলে তো বলবি, কিন্তু তোরা জানিস না যেহেতু, সো
এখন বলার সুযোগ কম, কিন্তু যখন নোট করবি এই জিনিসগুলো যেন ঠিক করে নিস। ওকে? আচ্ছা, মেজর কোনো মিস্টেক আশা করি হবে না। আচ্ছা, এইচ ও এইচ মিলে H2O আর এইখানে হচ্ছে SO3H, এই বেনজিন সালফোনিক অ্যাসিড আসবে আর সাথে পানি আসবে, এরকম একটা অবস্থা হওয়ার কথা। তো আমরা এই বিক্রিয়াটাই হবে আর কি, এইরকম বিক্রিয়াটাকে আমরা এবার ধাপে ধাপে দেখব যে এটা কিভাবে হচ্ছে। তো এখানে আমি আলাদা করে প্রভাবক দেই নাই, কারণ এই H2SO4 এর আরেকটা অণু এখানে প্রভাবক হিসেবে কাজ করবে, বা আই মিন ইলেকট্রোফাইল উৎপন্ন করে দিবে। তো সেটা কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি। তো প্রথম ধাপে এই যে H2SO4 যে নিছি, এটার দুইটা অণু, H2SO4 এটার দুই অণু বিক্রিয়া করে এটা উভমুখী বিক্রিয়া, HSO4 মাইনাস প্লাস SO3, এটা একটা ইলেকট্রোফাইল। এখন কথা হচ্ছে ভাই, ইলেকট্রোফাইলে তো সবসময় পজিটিভ চার্জ দেখে আসলাম, কিন্তু আমরা প্রথম দিন পড়ে আসছিলাম, আই মিন যখন ওই বিকারকের শ্রেণী বিভাগ পড়ছিলাম তখনই পড়ছিলাম যে ইলেকট্রোফাইলটা আবার দুইটা টাইপের হইতে পারে, একটা হচ্ছে চার্জ যুক্ত হইতে পারে, আর একটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত অথবা নিরপেক্ষ প্রশম হইতে পারে। এটা সেই প্রশম ইলেকট্রোফাইল, মানে এখানে সালফারের এক জোড়া ইলেকট্রন নেওয়ার মতো স্পেস আছে। হ্যাঁ, তো এখানে SO3 আসবে আর সাথে আসতেছে H3O+। তো আবারও আগেরটার মতো এটাকে একটু ভেঙে দেখাই, এখানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়েছে এটাকে এভাবে লিখতেছি আমি। আর হচ্ছে HSO4H। আচ্ছা, সালফারটাকে ভেঙে দেখাই, মানে H2SO4টাকে ভেঙে দেখাই। H2SO4 দেখতে এরকম ছিল, আমরা 9-10-এ যখন গঠনটা পড়ে আসছিলাম H2SO4 এর। আর এখানে হচ্ছে আরেকটা H2SO4, এটা এখনো লিখলাম, আরেকটা H2SO4 কে এভাবে লিখতেছি, H আর হচ্ছে SO4H। তো প্রথমে যে ব্যাপারটা হবে, এইখানে এই সালফারের অণুটা থেকে এইখানে OH পোর্শন আর এখান থেকে H পোর্শন, এই দুইটা H2O আকারে এই অণুটা থেকে অপসারিত হবে, এই অণু থেকে এই পুরা পোর্শনটুকু, হ্যাঁ, H2O আকারে অপসারিত হবে। তাহলে এই পুরা অণুটা যেটা SO3 আকারে রয়ে গেল, এই SO3। আর এই H2O পোর্শনটা পানি উৎপন্ন হয়েছে, আর পানি উৎপন্ন হওয়া মানেই বলছি পানিটা যখন অ্যাসিডের সাথে থাকবে সে তখন ক্ষার হিসেবে কাজ করবে। সো এই এইচটা এবার পানির সাথে যুক্ত হয়ে যাবে, তাইলে H2O আর এই H মিলে H3O+ হবে, আর SO4H এই যে HSO4 মাইনাস, আর এইটা হচ্ছে একটা পুরা SO3 একটা যৌগ পাচ্ছি আমরা। তো এই হচ্ছে এইখানের মেকানিজমটা, এইটুকু এখন আমাদের আপাতত দরকার নাই। এইবার তার মানে যখনই বিক্রিয়া H2 উৎপন্ন হচ্ছে আর সেই পাত্রের মধ্যে অ্যাসিড উপস্থিত আছে, H2 কখনোই কিন্তু H2 আকারে থাকতেছে না, বাস্তবে সেটা সবসময় H3O+ আকারে থাকতেছে। আচ্ছা, এখন এই SO3 এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এবার সে ইলেকট্রনকে অ্যাটাক করবে, আই মিন ওই চক্রটাকে অ্যাটাক করবে, দ্বিতীয় ধাপ। তো আবারও বেনজিন, বেনজিনের হাইড্রোজেন, আর এখানে হচ্ছে SO3, এটা সেই স্লো ধাপ, সরি। আচ্ছা, এইবার আগেরটার সাথে এটা তফাৎটা একটু দেখ।
আগের গুলাতে এখানে প্লাস চার্জ যুক্ত একটা যৌগ আসতেছিল, তার মানে সে যখন এখানে বন্ধন গঠন করতেছিল তখন তার আর চার্জ ছিল না, এবার ওর চার্জ নাই, সে আবার ইলেকট্রন নিচ্ছে, তাহলে এই অবস্থা হবে, ওর যেহেতু চার্জ ছিল না, সে নতুন করে ইলেকট্রন নিচ্ছে, তাহলে ও নিজে এবার মাইনাস হয়ে যাবে, এইবার SO3 মাইনাস হবে। ওকে, আগেরটার সাথে এটার তফাৎ, আগের গুলার সাথে এটার তফাৎটা, এটা অনেকেরই মানে আর কি মিস হয়ে যায় এই জায়গাটা। আচ্ছা, এইবার এই এইচটা এটাকে নিয়ে যাবে হচ্ছে এই HSO4, এইটা এসে এই এইচটাকে নিয়ে যাচ্ছে, তাইলে এইবার যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ, HSO3 মাইনাস, এটাকে এবার এই HSO4 এসে HSO4 মাইনাস, এইটা এসে এই হাইড্রোজেনটাকে নিয়ে যাবে, আর এই হাইড্রোজেন তার বন্ডে ইলেকট্রনটাকে এখানে পাঠিয়ে দিয়ে যাবে, তাহলে যেটা আসতেছে H2SO4 প্লাস বেনজিন, আর এর সাথে SO3 মাইনাস, এখনো কিন্তু সে SO3 মাইনাস আকারে আছে, সে এখন স্টেবল হয় নাই, তো এখন এইটাকে হেল্প করবে এই H3O প্লাস। ওকে, এই H3O প্লাস এবার নিজে অ্যাসিড হিসেবে কাজ করবে, আই মিন সে এটাকে H প্লাসটা দিয়ে দিবে, তাহলে এইবার কি অবস্থা হবে, এইখানেই, এটা কিন্তু 4 নাম্বার ধাপ না, ওই একই ধাপে, এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে এটাকে আমি এইখানেই দেখাচ্ছি, 3 নাম্বার ধাপে এই ব্যাপারটা ঘটবে, এটা উৎপন্ন হয়ে SO3 মাইনাস, ওই যে প্রথম ধাপে যে H3O প্লাস হয়েছিল, সেই H3O প্লাস ওটার কাছ থেকে H প্লাসটা নিয়ে নিবে, নিয়ে সেই স্টেবল হবে আর কি, এইরকম অবস্থা হবে, SO3H আর সাথে H2O, এই ব্যাপারটা করতেছে, বুঝছিস এটুক? আগেরটার সাথে এইটা কিন্তু একটু তফাৎ, আগের দুইটার সাথে, এইখানে শেষ ধাপে এরকম দুইটা দেখান লাগবে। আচ্ছা, এইবার ওই অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন, মানে যেটাকে ফ্রিডেল ক্রাফট বলে, পরীক্ষা অনেক বেশি আসে। আচ্ছা, তার আগে আমরা একটু আরেকবার জয়েন দিয়ে নিই। ওকে, তারপরের যে বিক্রিয়াটা সেটা হচ্ছে, এটা গেল সালফোনেশন, এরপরটা হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া বলে। এই ফিডেল ক্রাফট হচ্ছে ওই দুইজন বিজ্ঞানীর নামে, ফ্রিডেল আর ক্রাফট দুইজন, তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন 4 নাম্বারটা, ফ্রিডেল ক্রাফট, এটার আবার দুইটা, একটা হচ্ছে অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন, তো দুইটাই ওই হাইড্রোজেন বসে গিয়ে একটা অ্যালকাইল মূলক বসবে আর একটা অ্যাসাইল মূলক বসবে, তো ফার্স্টে আমরা অ্যালকাইলেশনটা দেখতেছি, অ্যালকাইলেশন, তো বিক্রিয়াটা এরকম ছিল, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে সরাই এখানে একটা অ্যালকাইল মূলক বসাবো, যে কোনো অ্যালকাইল মূলক, সেটা CH3 হইতে পারে, বা C2H5 হইতে পারে, বা মিথাইল বা ইথাইল, যে কোনো কিছুই, তো এটাকে আর দিয়ে দেখাইলাম, আর সাথে এখানে তাইলে একটা অ্যালকাইল হ্যালাইড নিব আর কি, তো RCl নিলাম, আর এখানে প্রভাবক লাগবে, তো প্রভাবক হিসেবে শুষ্ক AlCl3 নিচ্ছি, শুষ্ক AlCl3 এটা নিচ্ছি। তো এখন একটা কোশ্চেন হচ্ছে যে এইসব ক্ষেত্রে, বা ওই যে FeCl3 যে নিছিলাম আগে, সেই ক্ষেত্রেও জিনিসটা শুষ্ক নেওয়া উচিত। কেন শুষ্ক নেওয়া উচিত? যদি আমি শুষ্ক না নেই কি প্রবলেম হবে সেটা একটু বলতেছি। তো এখানে যেটা হবে, এই এইচটা Cl এর সাথে চলে যাবে, এইচটা Cl এর সাথে চলে যাবে, আর আরটা এখানে এসে বসে যাবে, অ্যালকাইল মূলক বসবে, আর এখানে হচ্ছে HCl। তো শুষ্ক কেন নেওয়া উচিত, আমরা ওটা কেন দিচ্ছি? ওটা হচ্ছে ওই যে যাতে এইটার সাথে বিক্রিয়া করে নাইট্রোমূলক বানায় দেয়, সরি নাইট্রো বলতেছি, মানে ইলেকট্রোফাইল তৈরি করে দেয়। যেমন আগের বার প্রথমবার দেখছিলাম ওটা Cl প্লাস বানাই দিছিল, সেকেন্ড বার দেখলাম Na2 প্লাস বানাই দিছিল, মানে যেসব ক্ষেত্রে
এই যে AlCl3 FeCl3 এরকম যৌগগুলো ইউজ করতেছি, মানে লুইস অ্যাসিডগুলা, সেক্ষেত্রে এটাকে শুষ্ক নেওয়া উচিত। এই জন্য শুষ্ক বলতে এখানে কোনো পানি নাই, এটার মধ্যে কোনো পানি থাকা যাবে না। পানি থাকলে কি প্রবলেম হবে, আমরা 9-10-এ এরকম 9-10-এ পড়ছিলাম কিনা খেয়াল নাই, তবে ইন্টারে ওই যে 3 নাম্বার চ্যাপ্টারে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ওখানে আমরা পড়ছিলাম যে AlCl3টা আদ্র বিশ্লেষিত হইতে পারে, মানে পানিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে, 9-10-এও পড়ছিলাম আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায়, পানির OH পার্টটা অ্যালুমিনিয়ামের সাথে AlOH3 বানায় ফেলে, আর Cl পার্টটা H এর সাথে গিয়ে HCl হয়ে যায়। তো আমি যদি এই যৌগটায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম কিন্তু সেটার মধ্যে পানি আছে এরকম যদি দিই, তাহলে ওই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে এর সাথে বিক্রিয়া করে ফার্স্টে ইলেকট্রোফাইল তৈরি করে দিবে, প্রথম ধাপটা যে করবে ওটা না করে সেই পানির সাথে বিক্রিয়া করে এই যে এরকম অধক্ষেপ উৎপন্ন করে ফেলবে, তাহলে আমার আলটিমেটলি বিক্রিয়াটাই হবে না। এই জন্য আমাদের অবশ্যই শুষ্ক AlCl3 নিতে হবে, এইখানে পানির উপস্থিত থাকা যাবে না। আচ্ছা, এটা মাঝে মাঝে খ নাম্বারের জন্য আসতে পারে। তো এবার আমরা এটাকে ভেঙে ভেঙে দেখাই, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। তো আমি এখানে প্রথম ধাপ আগে শুরু করি। প্রথম ধাপ, প্রথম ধাপে কি হবে, AlCl3 আর ওই যে RCl এই দুইটা বিক্রিয়া করবে, AlCl3 প্লাস RCl, মানে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড, এটা তো সেই উভমুখী। ওকে, এখন এই বিক্রিয়ায় যেটা উৎপন্ন হবে, AlCl3 সাথে এই Clটা চলে যাবে, মানে ওই যে প্রথম ধাপের মতো FeCl4- যেমন আসছিল, AlCl4- আই মিন প্রথম বিক্রিয়াটার মতো, আর সাথে আসবে R+। আমরা যেমন পড়ছিলাম মিথাইল কার্বনিয়াম আয়ন, এভাবে পড়ছিলাম CH3+, 2 ডিগ্রি ছিল, 1 ডিগ্রি ছিল, এরকম দেখছিলাম আমরা। তো ওই জিনিসটাই এখানে যদি CH3 হয়, CH3+ আসবে। তো এখন এইটা গিয়ে বেঞ্জিনকে অ্যাটাক করবে, আই মিন বেঞ্জিনের ওই চক্রটাকে অ্যাটাক করবে। তো সেকেন্ড ধাপটা কেমন সেটা দেখাচ্ছি। তো দ্বিতীয় ধাপটা হচ্ছে এই R+ গিয়ে এই বেঞ্জিনের যে হাইড্রোজেন, এই চক্র থেকে ইলেকট্রন নিয়ে নিবে। ওকে, তো নিলে কি অবস্থা তৈরি হবে, চক্র ভেঙে যাবে, প্লাস চার্জ মুভ করবে H আর R, এবার কিন্তু R আবার নিউট্রাল হয়ে গেছে, কারণ প্লাস ছিল, ইলেকট্রন নিচেও। এবার লাস্ট ধাপ, তৃতীয় ধাপ, কোথায় দেখাই, তৃতীয় ধাপে এই সিগমা কমপ্লেক্স এইটার সাথে এই যে প্রথম ধাপে যে AlCl4-, সেই AlCl4- এইটা এসে এই হাইড্রোজেন আবার এখানে ইলেকট্রন দিয়ে যাবে, আর সে নিজে চলে যাবে এই AlCl4 এর Clটার সাথে। তাইলে লাস্টে এরকম পাবো আমরা, এই বেঞ্জিন চক্র আবার ঠিকঠাক হয়ে যাবে, আর ওখানে আর বসবে, আর সাথে আসবে HCl, সাথে HCl, আর AlCl3 আবার আগের মতো ব্যাক করবে। ওকে, এটা হচ্ছে অ্যালকাইলেশন। এবার আমরা অ্যাসাইলেশন দেখব লাস্ট। এটা হইলে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেগুলা সেটা শেষ। অ্যাসাইলেশন, মুসলাম, এটা ছিল ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। এইটারই 2 নাম্বারটা হচ্ছে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন, এটা কিরকম, আবারও সেই বেঞ্জিন হাইড্রোজেন, এবার অ্যাসাইল মূলক অ্যাড করবো, আগের বার অ্যালকাইল মূলক অ্যাড করছিলাম। তো আমরা একটা অ্যাসিড ক্লোরাইড নিব, আমরা যখন নামকরণ পড়ছিলাম এরকম জিনিস পড়ছিলাম, RCO Cl।
ওকে, এটা অ্যাসিড ক্লোরাইড, মানে RC OOH, অ্যাসিডের OH টা চলে গিয়ে ওখানে Cl বসছে। এইটা নিলে এই এইচটা Cl এর সাথে চলে যাবে, তাইলে এখানে আসবে HCl, আর এখানে যে জিনিসটা বসবে এখানে RCO পার্টটা বসবে। এটা বসানোর সময় অবশ্যই এই যে সিটা এখানে থাকবে, আর কিন্তু এখানে থাকবে না, কারণ সি এর হাতটাই ফাঁকা হয়েছে। এরকম অবস্থা হবে। ওকে, RC এভাবে লিখতে হবে। বা কারো যদি এভাবে লিখতে পারিস বোঝার জন্য, যে এইখানে HCl চলে গেছে আর RCO পার্টটা এখানে এসে বসছে। সবসময় সেই পোর্শনটাই যুক্ত হবে যার হাত ফাঁকা হয়েছে আর কি। ওকে, তাহলে এই বিক্রিয়াটা ঘটবে এখন। তো এই বিক্রিয়াটাও 3টা ধাপে ঘটবে। এই ক্ষেত্রেও আমাদের ওই শুষ্ক AlCl3 বা FeCl3 বা এরকম কিছু লুইস অ্যাসিড দিতে হবে। তাহলে এইটা FeCl3 দিলেও সেটাও শুষ্ক হবে। ওকে, এবার আসি আমাদের আহ, ওই এই বিক্রিয়াটা যে ধাপে ধাপে ঘটছে সেটা দেখাই। তাহলে প্রথম ধাপে এইটার সাথে এইটার বিক্রিয়া হবে, সো আগেরটার মতোই হবে। প্রথম ধাপ, একটু ওয়েট। প্রথম ধাপে RCOCl এটার সাথে ওই AlCl3টা বিক্রিয়া করবে। তাহলে প্রথম ধাপে কি উৎপন্ন হবে? AlCl4 মাইনাস সাথে এই যে এখানে যে RCO প্লাসটা উৎপন্ন হবে, RCO প্লাস, আর মানে এই RCO ডাবল বন্ডটা এখানে দিলাম, আর সাথে এখন এই কার্বনটা প্লাস হয়ে গেছে। ওকে, এরকম একটা যৌগ হয়েছে, মানে আয়ন তৈরি হয়েছে। তো এই আয়নটার মধ্যে আবার এই ব্যাপারটা ঘটতে থাকবে, এই কার্বনটা প্লাস হয়ে আছে, তো এই কার্বনটা কি করবে, আবার এইখান থেকে ইলেকট্রন নিয়ে নিবে। তার মানে এই আয়নটা আবার এরকম হইতে পারবে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে অবশ্য পরীক্ষায় না দেখাইলেও চলবে, এই সাইনটা দিয়ে বুঝাচ্ছি এটা। আচ্ছা, আগে লিখি তারপর বলতেছি। এটা এরকম হইতে পারবে, এই সি প্লাসটা কি করবে, এইখান থেকে ইলেকট্রন নিয়ে নিবে। ওকে, এখান থেকে নিজে ইলেকট্রন নিয়ে ঠিকঠাক হবে, তার মানে এইরকম অবস্থা দাঁড়াবে এইদিকে আর সিও, সে ইলেকট্রন নিয়ে নিজে ঠিক হয়ে গেছে। এই অক্সিজেনটার তখন আবার ইলেকট্রন ঘাটতি পড়বে, এরকম একটা অবস্থা হবে। এই বন্ধন থেকে ইলেকট্রনটা নিয়ে গেছে এই কার্বন, নিয়ে নিজে ঠিক হয়েছে। ওকে, তো নিজে ঠিক হয়েছে যখন, যদি নিজে ঠিক হয়ে যায়, তাইলে এই বন্ধনে যে ইলেকট্রনটা ঘাটতি পড়বে, সেই ইলেকট্রনের ঘাটতিটা আবার কে মিটাবে? এই অক্সিজেনটা এখান থেকে ইলেকট্রন দিবে, অক্সিজেনের যেহেতু একজোড়া এক্সট্রা ইলেকট্রন আছে। তো এই আয়নটা আবার এরকম হইতে পারবে, এরকম ব্যাপারটা আবার হইতে পারবে, এই চার্জটা আবার এইটার উপরে যাইতে পারবে। যদি সহজ করে মনে রাখতে চাস ব্যাপারটা এরকম করে বলি, যে এই সিটা প্লাস হয়ে আছে, তো এই সিটা কি করবে, এই অক্সিজেন থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, মানে এই অক্সিজেন ইলেকট্রনটাকে সে নিজে নিয়ে নিবে, আর এই অক্সিজেন তখন প্লাস হয়ে যাবে, মানে এরকম একটা অবস্থা। এটাকে দেখাইলেও হয়, না দেখাইলেও হয়, মানে এই যে আয়নটা উৎপন্ন হয়েছে, এই আয়নটা এরকম এই ব্যাপারটা এখানে চলতে থাকবে, যে একবার সি প্লাস হবে, আরেকবার ও প্লাস হবে, একবার সি প্লাস হবে, ও প্লাস হবে, যতক্ষণ না ও পরের বিক্রিয়ায় যাচ্ছে সেই পর্যন্ত এই ব্যাপারটা ঘটবে। ওকে, না দেখাইলেও প্রবলেম নাই, দেখাইলেও সমস্যা নাই। তো এই যে এই RCO প্লাসটা উৎপন্ন হইলো, এবার সেইটা গিয়ে ওই ইয়াকে অ্যাটাক করবে, ওইটার নাম কি, ওই বেঞ্জিন চক্রটাকে অ্যাটাক করবে। দ্বিতীয় ধাপে এই যে বেঞ্জিন চক্র এইচ, আর এখানে ছিল সেই RCO প্লাস, তো এই RCO প্লাস এসে এই হাইড্রোজেন
এই যে এই চক্র থেকে ইলেকট্রন নিয়ে যাবে আর কি, এই জায়গা থেকে। তাইলে ব্যাপারটা হয়ে যাবে এই চক্র আবার ভেঙে যাচ্ছে, তার মানে সেম আগের কাজটাই আমরা করতেছি। সবসময় খালি প্রথম ধাপটা একটু ঝামেলা। এটা প্লাস হয়ে গেছে, এই আরসিওটা এখন এখানে যুক্ত হয়ে যাবে এবং সে নিউট্রাল হয়ে গেছে। আই মিন এরকম করে সি সিও আর লেখা যায়, বা কেউ চাইলে এভাবেও দেখাইতে পারে। আর ওই হাইড্রোজেনটা কিন্তু এখন আছে, এইচটা এখন আছে। ওকে, এইবার থার্ড 3 নাম্বার ধাপ সে আগের মতোই, এই AlCl4 আসবে, Cl4 মাইনাস আসবে, এসে এখান থেকে হাইড্রোজেনটা নিয়ে যাবে। সো 3 নাম্বার ধাপটাকে আমি উপর লিখতেছি। তৃতীয় ধাপ, এটাকে কেউ চাইলে এভাবে লিখতে পারে COR। ওকে, এভাবে লিখলেও চলে, কেউ চাইলে এই নিচে ইয়া দেখাইতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, একই ব্যাপার। তো এই হাইড্রোজেন আর এখানে সেই AlCl4 মাইনাস, হাইড্রোজেন আবার এখানে ইলেকট্রন ব্যাক করে দিয়ে গেছে। সো এই বেনজিন ঠিকঠাক হয়ে যাবে, আই মিন চক্র ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে COR অ্যাসাইল মূলক এসে বসছে। আর এটা AlCl3 আবারও ব্যাক করে আসছে, আর HCl। এই তো আজকে যে কয়টা জিনিস দেখাইছি এগুলা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ছিল। আজকে আর নতুন টপিক দেখাইলে বোধহয় তোদের মাথা গরম হয়ে যাবে। তো আমরা আবার একটু মনে করি যে আমরা এখন পর্যন্ত কি কি দেখছি। আর আজকের এই টপিকটা পরীক্ষায় আসবেই, পরীক্ষায় নাম্বারে বা নাম্বারে বলবে যে উদ্দীপকের বিক্রিয়াটা কিভাবে ঘটছে, উদ্দীপকে এরকম একটা বিক্রিয়ার কথা বলবে যেখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়েছে, তো সেইটার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলবে। তো তখন আমাদের এরকম ব্যাখ্যা করে দেখাইতে হবে জিনিসটা। আই মিন আর এই কয়েকবার লিখলে পারবি, পরীক্ষায় আসবে এটা মাস্ট, মানে কলেজ লাইফে কয়েকবার অ্যান্সার করা লাগবে, এটা বোর্ডেও পাবি। আচ্ছা, এখন আসি আমাদের এই আহ, আবার একটু প্রথম থেকে মনে করি যে জৈব যৌগের যে বিক্রিয়াগুলো ছিল, বিক্রিয়াটা ছিল টোটাল আমরা 4টা টাইপ। একটা হচ্ছে সংযোজন, তারপরে ছিল প্রতিস্থাপন, তারপরে ছিল সমানুকরণ, আর হচ্ছে পলিমারকরণ। তো এর মধ্যে আমরা প্রথম দিন সংযোজন দেখছিলাম। সংযোজনটা 2 টাইপের ছিল। একটা ছিল ইলেকট্রোফিলিক সংযোজন, সেটা অ্যালকিন আর অ্যালকাইন দিত, সেটা প্রথম দিন দেখছিলাম। দ্বিতীয় দিন দেখছিলাম হচ্ছে ওই নিউক্লিওফিলিক সংযোজন, যেটা অ্যালডিহাইড কিটোন দিত। এরপরে আমরা সংযোজন পার্ট শেষ করে প্রতিস্থাপনটা ধরছিলাম। তো প্রতিস্থাপনের আগের দিন এই মেকানিজমটা কিভাবে ঘটে সেটার ভিডিওটা দেখাইছিলাম, নাইলে আজকে এইগুলা বললে কিছুই বুঝতে পারতি না। তো ওগুলা যেহেতু দেখছিলাম আমাদের জন্য এখন আশা করি ইজি লাগছে, যদিও একটু জটিলই, কয়েকবার লিখলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই প্রথম ধাপটা, এই যে আমি এখানেও দেখ উভমুখী সাইন দিতে ভুলে গেছি, অবশ্য উভমুখী সাইন না দিলেও প্রবলেম নাই, তবে দেওয়া উচিত। আচ্ছা, এটা কি, হ্যাঁ প্রথম ধাপ ছিল না, হ্যাঁ প্রথম ধাপটা উভমুখী হবে। আর এই যে এগুলা স্লো, এটা ফাস্ট, এগুলা লিখতে পারিস, নোট করার সময় এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবি, মানে বই সামনে নিয়ে লিখবি। আর আমি একই জিনিস বারবার লিখি, অনেক কিছু স্কিপ করি, যেহেতু আগে লিখছি এই জন্য লিখি না, এরকম হয় আর কি। তো এখন কথা হচ্ছে আহ এরপরে আমরা প্রতিস্থাপনটা শুরু করছিলাম এবং প্রতিস্থাপনটা আজকে শেষ করলাম। যেটা শেষ করছি সেটা হচ্ছে প্রতিস্থাপনের ইলেকট্রোফিলিক পার্টটা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন পার্টটা। আমরা কিন্তু এখনো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন পার্টটা পড়ি নাই। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার, যে আমরা যে ইলেকট্রোফিলিক সংযোজন পার্টটা পড়ে আসছি, একটু ওয়েট। আচ্ছা সরি, আমরা প্রকারভেদ, প্রকারভেদের মধ্যে আমি অপসারণ পার্টটা বলি নাই, সরি। সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, সমানুকরণ ছিল, আমি পলিমারকরণ বলে ফেলছি ওই জায়গায়। অপসারণটা আমরা এখনো দেখি নাই, অপসারণ নিয়ে কোনো কথাই বলি নাই। প্রতিস্থাপনের একটা পার্ট দেখছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আমাদের এখনো নিউক্লিওফিলিক প্রতিস্থাপনটা বাদ আছে, এবং ওখান থেকেও এক সেট কোশ্চেন পাবি। মানে এক সেট বলতে আই মিন ঘয়ের একটা পর্শন বা বেশ বড় একটা পর্শন ওই কভার হয়ে যায় ওই প্রতিস্থাপন পর্শনটা থেকে, একদম কমন আসেই।
SN1 SN2 যে বিক্রিয়া, সেটা আমরা পরের দিন দেখব। তার আগেও আমরা এক কাজ করব, ওই বিক্রিয়াটাও বলার আগে আমরা ভিডিও দেখে নিব, বা বিক্রিয়াটা বলে তারপর ভিডিও দেখাবো, সেটাও করতে পারি। তবে পরের দিনের টপিকটাও ইম্পর্টেন্ট। তাইলে আমাদের প্রতিস্থাপন পার্টটা যে শেষ হয়েছে, একটা শেষ হয়েছে শুধু নিউক্লিওফিলিক, সরি ইলেকট্রোফিলিক। আমাদের এখনো কিন্তু নিউক্লিওফিলিক পোর্শনটা বাদ আছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যেটা সেটা বাদ আছে। তো পরের দিন ক্লাসটা হয়তো আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন নিয়েই চলে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক, আমি নতুন কিছু দেখাচ্ছি না, এগুলো একটু লিখে ভালো করে মুখস্থ করে ফেলিস, আসবে পরীক্ষায় মাস্ট। আল্লাহ হাফেজ।